হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বই থেকে গণিতের কয়েকটি অঙ্ক সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। আর এর আগের ভিডিওয়ে একটি অঙ্ক একজন কমেন্ট করে জানিয়েছো যে বুঝতে পারোনি, সেটাও এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব। তো দেখো, প্রথম অঙ্কটি, একটি আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা কত? দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা বলেছে, এখানে উত্তর হয়ে যাবে চারটি। অপশান সি এর উত্তরটা। দেখো আয়তক্ষেত্র কেমন হয়, এই ধরনের হয়, এই ধরনের হচ্ছে আয়তক্ষেত্র। এদিকটাকে বলা হয় দৈর্ঘ্য, এদিকটাকে বলা হয় প্রস্থ। বুঝতে পেরেছো? তাহলে মোট কটা বাহু দেখো, 1 2 3 4, চারটি। তার উত্তর হচ্ছে এটা। দুইটা দেখো, একটি লুডো ছক্কা কিসের উদাহরণ? ঘনক, আয়তঘনক, বর্গক্ষেত্র নাকি আয়তক্ষেত্র? এইখানেতে উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ঘনক। লুডোর ছক্কা ঘনক আকৃতির। বুঝতে পেরেছ? তিনটা দেখো, অর্ধগোলকের তল সংখ্যা কটি? একটি, তিনটি, দুটি নাকি চারটি? কতগুলি হবে? এখানে উত্তর হবে দুটো। অর্ধগোলক বলতে কেমন বলো তো? একটা গোল জিনিসকে অর্ধেকটা করলে যেটা হয়। ধরো আমি যদি এখানে আঁকি এই ধরনের, এই হচ্ছে অর্ধগোলক। বুঝতে পেরেছো? পুরোটা হলে গোল হয়। তাহলে এর তল সংখ্যা যে একটা বক্রতল আর একটা সমতল, উত্তর হবে দুটো। পরেরটা দেখো, গোলকের বাইরের তলটিকে কি বলে? সমতল, বক্রতল, অসমতল নাকি কোনোটিই নয়? তাহলে আমি এখানে অর্ধগোলক এঁকেছি, তাহলে গোলক মানে পুরোটাই গোল হবে। আর এই বাইরের দিকে তলটিকে আমি কি বললুম? বক্রতল। এটা বাঁকা, সেই জন্য এটা হবে এই বক্রতল। পাঁচেরটা দেখো, একটি বর্গক্ষেত্রের কটি কর্ণ আছে? একটা, দুটো, তিনটে নাকি চারটি? এখানে উত্তর হবে এই বি এরটা, অর্থাৎ দুটি কর্ণ। আচ্ছা, কর্ণ কোনগুলিকে বলে? দেখো আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি। বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্র মানে যা চারিদিকটাই সমান হবে। বুঝতে পেরেছো? আমি এখানে হাতে আঁকছি, সমান নাও হতে পারে। এই ধরনের পুরো চারদিকটাই সমান, এই দিকেও যা মাপ এই দিকেও তাই, চারদিকের মাপ একই হবে। এবার কর্ণ বলেছে, কর্ণ মানে হচ্ছে এই কোণ থেকে এই কোণ যুক্ত করলে যেটা হয়। এই একটা টানলুম আর এই কোণ থেকে এই একটা কোণ, এই টেনে দিলাম। তাহলে কটা কর্ণ হলো দেখো? একটা, দুটো, ওই জন্য এখানে দুই। ছয়টা দেখো, চারটি বাহু দ্বারা গঠিত সামতলিক চিত্রকে কি বলে? চতুর্ভুজ, ত্রিভুজ, চতুস্থলক, পঞ্চভুজ। এখানে উত্তর হয়ে যাবে এই অপশান এটা, চতুর্ভুজ। দেখো চারটে বাহু মানে সেটা হচ্ছে চতুর্ভুজ। বুঝতে পেরেছো? এবার চতুর্ভুজের অনেকগুলি ভাগ থাকে, সেগুলি যেমন এই যে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। বুঝতে পেরেছো? তাহলে চারটে বাহু থাকলে সেটাকে বলবো আমরা চতুর্ভুজ। পরেরটা দেখো, একটি ইঁটের কটি তল আছে? পাঁচটি, চারটি, ছটি নাকি আটটি? এখানে উত্তর হয়ে যাবে অপশান সি এরটা, ছটা। তোমরা ইট নিশ্চয়ই দেখেছো, ইঁটেতে গুনে দেখবে ছটা তল। তো আমি এখানে একটু আঁকার চেষ্টা করছি ইঁটটা, সেরকমভাবে হয়তো এখানে আসবে না। ইঁট এরকম লম্বা ধরনের হয়। বুঝতে পেরেছো? আমি যদি আঁকার চেষ্টা করছি এই ধরনের, এইটা এখানে জুড়ে দিতে হবে। এই ধরনের ইট হয় লম্বা পাড়া, এর কিন্তু ছটা তল। দেখো একটা, নিচের দিকে একটা, দুটো, এই সামনেটা একটা, তিনটে, ওর পিছনের দিকে একটা থাকবে চারটে, এদিকে একটা পাঁচটা, এদিকে একটা ছটা। এই ধরনের হয় ইট। পরেরটি দেখো, তিনটি বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত, আয়তক্ষেত্র। তাহলে ভালো করে কিন্তু বুঝবে, তিনটি বাহু দ্বারা বলেছে, তিনটে বাহু দ্বারা বেষ্টিত সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। সমতলিক নয়, শুধু বেষ্টিত ক্ষেত্র।
দেখো ত্রিভুজ কেমন দেখতে হয়, এই ধরনের। তাহলে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, দেখতে পেয়েছো? তিনটে বাহু নিয়ে ত্রিভুজ হয়। পরেরটা দেখো, কোন সংখ্যার 1/3 থেকে 1/4 বাদ দিলে 12 পাওয়া যাবে? এই অঙ্কটি আগের ভিডিওতেও করেছিলাম, অনেকেই তোমরা বুঝতে পারোনি, কমেন্ট করেছো। তাহলে এখানেতে একটু অন্য পদ্ধতিতে করে দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে বলেছে কোন সংখ্যার, তাহলে সংখ্যাটা তো আমরা জানিনি, তাই তো? তাহলে সংখ্যাটা যদি না জানি, আমরা সেই সংখ্যাটিকে ধরে নেব। তো এই ধরে নিয়ে অঙ্কগুলো একটু উঁচু ক্লাসের অঙ্ক, আগেরটা অন্যরকমভাবে ওই জন্যই বুঝিয়েছিলাম। তো উঁচু ক্লাসের যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমি করে দিচ্ছি। দেখো তাহলে এখানে লিখতে হবে যে ধরি সংখ্যাটি সমান এক্স, বুঝে গেল? এবার এই যে বলেছে সংখ্যাটির 1/3, তাহলে 1/3 মানে এই এক্সের 1/3 হবে। তাহলে আমি যদি লিখি যে এক্সের 1/3 মানে হচ্ছে, বাংলায় লিখতে হবে 1/3 সমান কত হবে? এটা গুণ করতে হবে, এক্স গুণিত 1/3 সমান হবে, উপরে এক্সটা উঠে যাবে, নিচে 3, এত। বুঝতে পেরেছো? এবার বলেছে 1/4, আবার যদি ওই এক্সেরই 1/4 করি তাহলে কত হবে? এক্সের 1/4 মানে হচ্ছে 4/1 এত অংশ সমান, এটাও তো একই রকমভাবে গুণ করবো, এক্স গুণিত 1/4, তাহলে এই এক্সের সাথে 1 গুণ করে উপরে এক্সটা উঠে যাবে, নিচয় 4। তাহলে এক্সের 1/3, এক্স কেন ধরেছি? সংখ্যাটা জানিনি বলে। তাহলে ওই সংখ্যার 1/3 মানে হলো এইটা, আর ওই সংখ্যার 1/4 মানে হলো এইটা, মানে 4/1 এইটা। আর ওই সংখ্যাটিকে যদি 3 ভাগ করি, 3/1 মানে এইটা। এবার আমাদের বলেছিল যে বাদ দিলে 12 পাওয়া যাবে। এবার বলেছে এই যে সংখ্যাগুলো বেরিয়েছে, এইটা থেকে এইটাকে যদি বিয়োগ করি কত হবে না 12, তাহলে সেইটাই আমরা এখানে লিখব। দেখো এখানে তাহলে লিখতে হবে এইভাবে, শর্তানুসারে এই এক্স নিচয় 3 বিয়োগ এক্স নিচয় 4, এইটা সমান বলেছিল 12। এই ধরনের অঙ্কগুলো, এগুলো 7, 8-এর অঙ্ক, বুঝতে পেরেছো? সেই জন্য আমি আগেরটা অন্যরকমভাবে করিয়েছিলাম। তো এই যে শর্ত অনুসারে লিখলুম, মাঝখানে সমান থাকলে এইদিকে বা চিহ্ন দিয়ে লিখতে হবে, বয়াকার বা, কমা দিয়ে। মাঝখানে যেহেতু বিয়োগ আছে, তাহলে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে সেইভাবে করতে হবে। 3 আর এই 4-এর লসাগু করলে কত হবে? 12 হবে। যেহেতু এটা মৌলিক সংখ্যা, ভাঙা যাবে না, মানে দুটোকে গুণ করে লসাগু 12। এবার নিয়ম কি? এইটা দিয়ে একে ভাগ করতে হয়, তারপর সে উত্তরটিকে দিয়ে এখানে গুণ। তাহলে 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি কত হবে? 4। বুঝতে পেরেছো? কারণ এই যে দুটোকে গুণ করে লিখেছি, তাহলে 3 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 4, সেই 4-এর সাথে এক্সকে গুণ করে দিলে 4x বিয়োগ। আবার দেখো 4 দিয়ে যদি 12কে ভাগ করি উত্তর পাবো কিন্তু 3, 3-এর সাথে এক্সকে গুণ করলে 3x সমান হচ্ছে 12। এখানে জায়গাটা কম, আমি এখানে করে দিচ্ছি, বা লিখে কমা দিচ্ছি। দেখো 4 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে। তাহলে সংখ্যায় 1 লেখার দরকার নেই, শুধু আমরা লিখবো এক্স। বুঝতে পেরেছো? 4x থেকে 3x বাদ, মানে 4টে এক্স থেকে 3টে এক্স চলে গেলে একটা এক্স থাকে। এবার নিচে যেমন 12 ছিল 12 সমান, এইদিকে 12 আছে, এইদিকেও 12 বা। দেখো এরকম সংখ্যা থাকলে আমরা কোনাকুনি গুণ করতে পারি, এর নিচে কিছু নয় মানে মনে মনে 1 আছে তোমরা ধরে নিতে পারো। তাহলে কোনাকুনি গুণ, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। তাহলে এই এক্সের সাথে 1 গুণ করলে কত হবে? কোনো এই যে লেটারের সাথে যখন 1 গুণ করবে, এইটাই কিন্তু রয়ে যাবে, এক্সটাই রয়ে যাবে, এক্স সমান। এবার এইটার সাথে এটা গুণ, 12কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 12 12 144। দেখো এক্স সমান বেরিয়েছে কত? 144। আর আমরা এখানে ধরেছিলাম যে ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে এক্সের মান এইটা বেরিয়ে গেল 144। এটাকে বলা হয় মান নির্ণয়ের অঙ্ক, বুঝতে পেরেছো? তাহলে কত হয়েছে? 144। এইখানে কিন্তু দেখো উত্তর এই সিএতে আছে, এটা হয়ে যাবে। পরেরটা দেখো, তোমার কাছে 10 টাকা আছে, যদি তোমার কাছে 3 টাকা কম থাকতো, তাহলে তোমার দাদার তুলনায় তোমার কাছে টাকার পরিমাণ হতো অর্ধেক।
তোমার দাদার কাছে তোমার তুলনায় কত বেশি টাকা আছে। 4টে অপশান দিয়েছে, 4 টাকা, 5 টাকা, 10 টাকা নাকি 35 টাকা। অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে। বলে দিয়েছে তোমার কাছে ক টাকা আছে, 10 টাকা, তাই তো। বলছে যদি তোমার কাছে 3 টাকা কম থাকতো, আচ্ছা 3 টাকা কম ছিল 10 টাকা, তাহলে এখান থেকে যদি আমি 3 টাকা কমিয়ে দিই কত থাকছে, 7 টাকা, তাই তো। এবার বলেছে তোমার দাদার তুলনায় তোমার কাছে টাকার পরিমাণ হতো অর্ধেক, মানে তোমার দাদার কাছে যে টাকাটি রয়েছে তার অর্ধেক টাকা হতো তোমার। তাহলে তোমার কাছে কত আছে, 7 টাকা, তাই তো। তাহলে অর্ধেক 7 টাকা, তাহলে পুরোটা হলে কত হবে, মানে তোমার দাদার কাছে তাহলে কত থাকবে, এর ডবল। 7 গুণিত 2 করে দিলে কত হচ্ছে, 7 গুণে 14 টাকা। এটাই তো হিসাব নাকি, যে তোমার দাদার থেকে অর্ধেক বলেছে তোমার কাছে, তাহলে দাদার কাছে যদি 14 টাকা হয় তবেই তোমার কাছে 7 টাকা হবে, অর্ধেক মানে। তাহলে দাদার টাকা হচ্ছে 14 টাকা। এবার বলেছে যে তোমার দাদার কাছে তোমার তুলনায় কত বেশি টাকা আছে। তাহলে দেখো তোমার দাদার কাছে কত রয়েছে, 14 টাকা, আর তোমার কাছে কত, 10 টাকা ছিল। কিন্তু এটা ধরে নিতে বলেছে যে যদি 3 টাকা কম হয়, তুমি 3 টাকা কমাবো না আর, তাহলে তোমার কাছে ছিল তো 10 টাকা, তোমার দাদার কাছে আছে 14 টাকা, তাহলে কত টাকা বেশি আছে, এই 14 থেকে 10কে বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে, 4 টাকা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই এটা। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, এইখানেতে একটা সরলের মতো দিয়েছে, ভগ্নাংশের যোগ। দেখো ব্র্যাকেটের মধ্যে 1-এর 6, 1-এর 6 করে মোট কটা আছে, 1 2 3 4 5 6, 6টা যোগ চিহ্ন দেওয়া রয়েছে, ভাজিত 6। এখানের মধ্যে কোন উত্তরটি হবে? তো দেখো তাহলে আমি প্রথমে এখানে অঙ্কটি টুকে নিই। 1-এর 6, 6খানা আছে, 1-এর 6, 1-এর 6, 1-এর 6 যোগ 1-এর 6, 1 2 3 4 5 6, ব্র্যাকেট ভাজিত 6। দেখো তাহলে প্রথমেই আমরা কি করব, এই ব্র্যাকেটের ভেতরের কাজটা করব, তাই তো। তাহলে এই যে এটা ভগ্নাংশের যোগ দেওয়া রয়েছে, এটাকে আমরা যোগ করব। তার জন্য কি করতে হয়, নিয়ম, হরগুলো লসাগু করতে হয়। তো দেখো এইখানেতে যদি হরগুলো লসাগু করি, সবেতেই 1-এর 6, 1-এর 6 করে রয়েছে, মানে হরগুলো সবার সমান আছে, তাহলে লসাগু করার দরকার নেই। যেহেতু সমান আছে হরগুলি, তাহলে একটা 6 আমরা লিখে দেবো। বুঝে গেল? এবার বলেছি একই ভগ্নাংশ যদি সবেতেই থাকে, এগুলি যোগ বা বিয়োগ করতে সুবিধা হয়। কী করে করবে, নিয়ম অনুযায়ী এই হরকে দিয়ে একে ভাগ করতে হয়, যে উত্তর হয় তাকে দিয়ে উপরেটাকে গুণ করতে হয়। তাহলে 6 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি কত হবে, 1 হবে। 1-এর সাথে 1কে গুণ করলে 1ই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে যে 6খানা 1 পরপর শুধু যোগ দিয়ে লিখে দাও। বুঝতে পেরেছ? 1 2 3 4 5 6, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি, ভাজিত 6 সমান। এবার দেখো নিচেই যেমন 6 ছিল 6টা রেখে দাও, আর উপরে একগুলো যোগ করলে কটা 6 আছে, এই 1 আছে, 1 2 3 4 5, 5টা 1, 6টা, তাহলে 6টা 1 যোগ করলে 6 হবে। সবটা থেকে আমরা কিন্তু একটা উত্তর নিয়ে চলে এসেছি, সেই জন্য ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। এবার দেখো এখানে আছে কি, ভাগ চিহ্ন। কি করবে তোমরা, ভাগটাকে গুণ চিহ্ন দেবে। বুঝতে পেরেছ? গুণ চিহ্ন দিলেই এখানে যে সংখ্যাটি ছিল সেটা উল্টে যাবে, মানে এর নিচে কিছু নেই, মানে মনে মনে তোমরা ধরে নেবে 1 আছে। তাহলে এটা যদি উল্টে দিই, একটা কোথায় চলে যাবে, উপরে, 6টা কোথায় আসবে, নিচে। এইভাবে চলে গেল। এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো এই 6-এর সাথে এই 6 কেটে দেবো। কাটাকুটি কিন্তু উপর নিচেই হবে, বুঝতে পেরেছ? নিচের সাথে নিচের কিন্তু নয়, বা উপরের সাথে উপরের নয়, কাটাকুটি সবসময় উপর নিচে হয়। তাহলে এই 6 ওই 6 কেটে দিয়েছি, আর কিন্তু কিছু করা যাবে না। সেই জন্য এবার দেখো এখানে 1 আছে, উপরে 1 রাখবো, নিচেই 6 আছে, 6। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। কত হলো, 1-এর 6। এখানে দেখো কোথায় আছে ডি এরটা, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, এইখানেও কিন্তু একটা সরলই দেওয়া রয়েছে, 5-এর 6, 5-এর 6 করে সব কটা ভগ্নাংশ একই আছে, দেখতে পেয়েছো, ব্র্যাকেট দিয়ে ঘেরা, যোগ দেওয়া আছে, এখানে ভাগ দিয়ে 5। তাহলে এটাও আমি এখানে প্রথমে টুকে নিই। 5-এর 6, 6খানা 5-এর 6 আছে, এক 2 3 4 5 6 ভাজিত 5। তাহলে নিয়ম কি বলেছি,
হরগুলো লসাগু করতে হয়, কিন্তু দেখো সব হরগুলো সমান আছে 6, তাহলে আমরা নিচেতে 6ই রেখে দেবো, লসাগু করার আর দরকার নাই। এরপর কি বলেছি, একে দিয়ে একে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তর হবে তাকে দিয়ে ওপরেটাকে গুণ, তাহলে 6 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি 1 হবে, তাই তো। 1 দিয়ে 5কে গুণ করলে কত হবে, 5 একে 5ই হবে। সেই জন্য যখনই দেখবে এই লসাগু এই হরগুলোর সঙ্গে লসাগু একই হচ্ছে, তখন উপরের সংখ্যাগুলো শুধু পরপর বসিয়ে দেওয়া, যোগ দিয়ে, তাহলে 5 6টা যোগ করে নাও। 5 1 2 3 4 5 6, ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, এখানে ভাগ 5। এবার দেখো নিচে যেমন 6 আছে রেখে দিচ্ছি, তাহলে এই সবগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো, 1 2 3 4 5 6টা, তাহলে 5 6 মোট 30 হবে যোগ করলে, বুঝতে পেরেছো। আর এই যে সবগুলো থেকে একটা উত্তর নিয়ে চলে এসেছি, ব্র্যাকেট তুলে দিয়েছি, এখানে ভাগ ছিল, এটাকে এবার গুণ চিহ্ন দেবো। ওই আগের অঙ্কটির মতোই কি বলেছি মনে মনে, তাহলে ধরে নাও এর নিচে 1 আছে, তাহলে এখানে যখনই গুণ চিহ্ন দেবো তখন এটা উল্টে যাবে, মানে উপরে 1 চলে যাবে, নিচে 5 চলে এলো। এখন কাটাকুটি করব, দেখো এই 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, 5 1 5 হয়, আর 5 দিয়ে যদি এই 30কে ভাগ করি কত হবে, 5 6 30 হয়, তাই তো, 6 লিখেছি। আবার দেখো এই 6 আর এই 6 মিলে যাচ্ছে, তাহলে উপর নিচে কেটে গেল, সমান, তাহলে কত হবে আমাদের, এখানে দেখো সব কিন্তু কেটে গেছে, তাহলে আমরা কি লিখব, শুধু 1গুলো পড়ে আছে, উত্তর হয়ে যাবে 1, বুঝতে পেরেছো। তাহলে এখানে এই বিয়ের উত্তরটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।